ওকে, আমরা জেন্ড পিএসপি ব্যাচ 3 এর 20তম ক্লাসের আলোচনায় আছি। আমরা আজকে পিএসপির স্ট্রিং নিয়ে আলোচনা করব। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড এর কিছু টপিক বাকি আছে, নেম স্পেস এবং স্ট্রাইপ। বাট নেম স্পেসে কিন্তু জেন্ড পরীক্ষাতে নেম স্পেসের উপরে তেমন কোনো কোশ্চিন আসে না। বাট আমরা যদি সিলেবাসটা একটু দেখি অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্ষেত্রে, সেখানে আমি আপনাদের স্ট্যাটিক নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? স্ট্যাটিক বাইন্ডিংস। আমরা যদি ওপি পার্টটা একটু ফোকাস করি, কয়েকটা জিনিস আছে যেগুলো আমাদের আলোচনায় আসবে। যদিও একটু খেয়াল করেন, অবজেক্ট ওরিয়েন্টেডে এই জিনিসটা এখানে একটু খেয়াল করেন, এখানে কিন্তু এটা নেই, নেম স্পেস নেই। হ্যাঁ, যেটা এই দুইটা জিনিস একটু আছে যেটা আমি কথা বলবো। হ্যাঁ, বাকিগুলো কিন্তু আমরা আলোচনা করেছি, বাট আমি আরেকবার একটু লেট স্ট্যাটিক বাইন্ডার নিয়েও কথা বলবো। হ্যাঁ, আচ্ছা, বাকিগুলো আলোচনায় আছে। এসপিএল এবং ট্রাইবস নিয়ে কিছু কথা বলেছি কিছু এক্সাম্পলে, বাট এটা আরেকটু এলাবোরেট করব ট্রাইবসটাকে। দু একটা কোশ্চিন এখানে আসলেও আসতে পারে। ওয়েব ফিচারে ফর্ম, সেশন, গেট, পোস্ট, কুকি, হ্যাঁ, এইগুলো বুঝতে পেরেছি। এটা এসটিটিপি যে ইস্যুগুলো, এই জিনিসগুলো আমরা জানি, বাট এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা আছে, রাইট? যেগুলো বাকি আছে তার মধ্যে আমি বলছি, আমি জেসন নিয়ে একটু কথা বলবো আপনাদের সাথে। এখানে এই দুইটা তিনটা জিনিস একটু দরকার আছে, এই ওয়েব সার্ভিস, সোপ এবং জেসন, রাইট? এখান থেকে ওই ফিচারে এসটিটিপির এই তিনটা জিনিস নিয়ে আলোচনা আছে। এখানে লেট স্ট্যাটিক বাইন্ড, এসপিএল এবং ট্রাইবস এর আলোচনা আছে, যেগুলো আমি দেখাচ্ছি একটা একটা করে ক্লাস। দ্যাট মিন্স 3টা ক্লাস ওইদিকে আছে। সিকিউরিটির উপরে আলোচনা আছে, এটা আমরা সিকিউরিটির আলোচনাটা করব, এটা আলাদা। আজকে আমি স্ট্রিংটা শুরু করছি, ঠিক আছে? স্ট্রিংটা শুরু করছি। আমাদের অ্যারে করা আছে, সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন জেন্ডের কোর্সের আওতায় পড়ে না, বাইরের। ওকে, এটা আলাদা। আর ডেটাবেস অ্যান্ড এসকিউএল, এই ইনজেকশন বা পিডিও, এই বিষয়গুলো নিয়ে আমাদের আলোচনা আছে। ওকে, তো আর অ্যারের কাস্টিং এর উপরে একটা আলোচনা করব আমি, অ্যারে কাস্টিং। ওকে, তো আমি স্ট্রিংটা শুরু করছি আজকে। স্ট্রিং এ দেখেন, স্ট্রিং অ্যান্ড প্যাটার্নস। এখানে প্যাটার্নস বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ওই যে রেগুলার এক্সপ্রেশন আছে না, ওই ইস্যুগুলো, দেন এনকোডিং এর কনসেপ্টটা, ফরম্যাটিং, রিপ্লেসিং, ম্যাচিং, এগুলো নিয়ে আলোচনা আর কি। সো আমরা যদি বলি, হুম হুম রাইট, হুম কালকে ওকে, দেখেন, আমি আজকে শুরু করব পিএসপি স্ট্রিংটা। আর স্ট্রিংটা ভালো করে বোঝার জন্য আমাদের বেস্ট যে সলিউশনটা সেটা হচ্ছে পিএসপি ম্যানুয়াল। আমরা যদি পিএসপি ম্যানুয়ালকে ভালো করে রপ্ত করতে না পারি, তাহলে
ওইটা নিয়ে ভালো কাজ করাটা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়বে, হ্যাঁ, বা কোশ্চেনের অ্যান্সার করাটাও কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে পড়বে। স্ট্রিং এ আপনাদের যে কাজটা বেসিক্যালি করতে হবে যে থরলি এই জায়গাগুলো পড়াশোনা করতে হবে, হ্যাঁ, মূলত থিওরিটিক্যাল, বাট এই থিওরির মধ্যেও বেশ কিছু বিষয় আছে যেগুলো জানার এবং বোঝার। এবং বেসিক যে কনসেপ্ট স্ট্রিং এর, স্ট্রিং কি কালেকশন অফ ক্যারেক্টার্স, রাইট? এবং একটা ক্যারেক্টার একটা স্ট্রিং হতে পারে, আবার কালেকশন অফ ক্যারেক্টার্স একটা স্ট্রিং হতে পারে, বাট প্রোগ্রামিং এ স্ট্রিং ডিফাইন করার জন্য বেশ কিছু সিনট্যাক্স আছে, তাই না? ডাবল কোট দিতে হয়, সিঙ্গেল কোট আছে, রাইট? এছাড়া হেরিডক সিস্টেম আছে, নাওডক সিস্টেম আছে, রাইট? হেরিডক, নাওডক এগুলো নিয়েও আপনাদের আলোচনা আছে। দেখেন, এটা যদি দেখি যে স্ট্রিং ইজ সিরিজ অফ ক্যারেক্টার্স হোয়ার এ ক্যারেক্টার ইজ দ্য সেম অ্যাজ এ বাইট, দ্যাট মিনস একটা ক্যারেক্টার একটা বাইট, তাই কি না? আচ্ছা, একটা বাইট, 1 বাইট মিনস 8 বিট, এটা একটু মনে রাখবেন, ওকে? আর স্ট্রিং পিএসপি অনলি সাপোর্ট করে কি 256 ক্যারেক্টার সেট, রাইট? ক্যারেক্টার সেট, হ্যাঁ, বাট এখানে নোটে একটু খেয়াল করবেন, নোট যেটা দেওয়া আছে এখান থেকে কোশ্চেন গুলো কিন্তু জেন্ডে আসে। As of PSP 7, there are no particular restriction regarding the length of a string. PSP 7 এ এসে স্ট্রিং এর কিন্তু কোনো লেন্থ নেই, কোনো রেস্ট্রিকশন নেই। যেমন উপরে আমরা বলছিলাম যে 256 ক্যারেক্টার ফর এ স্ট্রিং, এখানে কিন্তু সেটা বলা হচ্ছে না। না, string on 64-bit builds on and 32-bit builds an earlier version, as a string can be as large up to 2 GB. হ্যাঁ, কারণ PSP 7 অনেক স্ট্রং, এর প্রসেসিং ক্ষমতা অত্যন্ত বেশি, এবং আগে যেমন স্ট্রিংকে সে প্রসেস করতে সময় নিত এখন কম নেয়, এই কারণে সাইজটা অনেক বেড়ে গেছে। বুঝতে পেরেছেন? তো 2 GB মানে কত বাইট? আপনাকে এই কোশ্চেনটা আসতে পারে যে এই নাম্বারটা দিয়ে দিতে পারে যে আরো কিছু ভ্যালু দিল, আর এই ভ্যালুটা দিয়ে বলল যে PSP 7 এটা সাপোর্ট করে অথবা করে না, রাইট? এটা বাইট বেসিক্যালি আপনাকে একটু মনে রাখতে হবে, অথবা 2 GB কে বাইটে ভাঙার সিস্টেম আপনাকে জানতে হবে। আপনাকে মনে রাখতে হবে যে 2 GB পরিমাণ আপ টু ডাটা স্ট্রিং রাখতে পারে, ঠিক আছে? রাইট, এবারে রাইট এবারে আসি সিঙ্গেল কোট কনসেপ্টে। মানে সিঙ্গেল কোটটা বলতে পারেন যে স্ট্রিং এর ক্ষেত্রে সবচেয়ে সিম্পলেস্ট, ওকে? নরমালি আমরা যখন সিঙ্গেল কোটটা স্কেপ করতে চাই, সিঙ্গেল কোট কখনো কখনো স্ট্রিং এর মধ্যে সিঙ্গেল কোট থাকে না, ওই যে অ্যাপোস্ট্রফি যেগুলো, সেখানে এই যে ব্যাকস্ল্যাশ যেটা, সেটা কিন্তু ইউজ করতে হয়, এই কথাগুলো কিন্তু এখানে বলা আছে। escape it with a backslash, আমি এটাকে escape করতে পারি backslash এর মাধ্যমে। to specify a literal backslash, double it, all other instance of backslash will be treated as a literal backslash. That means there are other escape sequences to might be used to, such as
এই যে \r or \n will be output literally specific rather than the having any special meaning, right? অনেক সময় আপনারা হয়তো স্ট্রিং এর মধ্যে দেখে থাকেন যে /n/r, রাইট? এই জিনিসগুলো, হ্যাঁ, এখানে দেখেন যেমন I will be there, এটা হচ্ছে I will be there, সো ব্যাকস্ল্যাশ ইউজ করা হচ্ছে। সো আপনি যখনই স্ট্রিং এর মধ্যে সিঙ্গেল কোট ইউজ করবেন, সিঙ্গেল কোট ইউজ করলে আপনি যদি ওই কোটেশন গুলোকে বাদ দিতে চান সেক্ষেত্রে আপনাকে ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে। ওকে, আবার অনেক সময় কিছু সিনট্যাকটিক্যাল ইস্যু থাকে, এই যে একটু খেয়াল করেন ডাবল স্ল্যাশ ইউজ করেছে এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে। ওই যে আপনি ধরেন কোন একটা ড্রাইভের নাম বলছেন, সো ডাবল স্ল্যাশ ইউজ করছেন, এই জায়গাগুলোতে এই এক্সাম্পল গুলো খুব মনে রাখবেন যে আপনি /n/r ইউজ করতে পারেন যখন আপনি সিঙ্গেল কোটে আছেন। আর সিঙ্গেল কোটের মধ্যে কিন্তু আপনি ডাবল কোট দিতে পারবেন না। হ্যাঁ, আর ডাবল কোটের মধ্যে কিন্তু আবার আপনি সিঙ্গেল কোট দিতে পারেন, ঠিক আছে? আর যদি সিঙ্গেল কোটের মধ্যে সিঙ্গেল কোট থাকে যেগুলো বেসিক্যালি অ্যাপোস্ট্রফি, সেগুলো অমিট করার জন্য আপনাকে কি ইউজ করতে হবে? ব্যাকস্ল্যাশ। ক্লিয়ার? এবার আসছি ডাবল স্ল্যাশ কনসেপ্টে। এই জিনিসগুলো একটু আপনাদের মনে রাখতে হবে যে কোন, এটা অ্যাকচুয়ালি তেমন কোনো দরকার নেই এই কোন ভার্সনের জন্য কি আস্কি, বাট ডাবল কোট হচ্ছে দুইটা কোটেশন একসাথে। ডাবল কোটেশনের ক্ষেত্রে এই টেবিলটা একটু ভালো করে জানা থাকাটা জরুরি। এবং আমি যদি কোডিং এর ক্ষেত্রে এখানে বলি যে একটু খেয়াল করেন, ইকো, হ্যাঁ, this is Shahil's ball, একটু খেয়াল করেন আমি এখানে কোড দিতে গিয়ে সে ডাবল করে ফেলছে, খেয়াল করেছেন? তারপরে আমি যখন দিলাম এই যে শাহিলস লিখেছি এরপর থেকে কিন্তু এটা হয়ে গেছে, কি হয়ে গেছে একটু খেয়াল করেন, যে স্ট্রিং এর বাইরে চলে গেছে। সো এটা যদি আমি স্ট্রিং হিসেবেই নিতে চাই সেক্ষেত্রে আমাকে এভাবে স্ল্যাশ ইউজ করতে হবে। হ্যাঁ, ডেফিনেটলি আপনাকে এরর দিতে থাকবে। সো সেটা অ্যাকচুয়ালি উপরের দিকে আমি বলছিলাম, এই যে স্ট্রিপ স্ল্যাশ, হ্যাঁ এটাই আমি বলছিলাম। এই যে ছোট ছোট এক্সাম্পলের যে কনসেপ্ট আছে সেইগুলোকেই কিন্তু আপনি প্র্যাকটিস আকারে নিতে পারেন। এখন ঘটনা হচ্ছে যে আরেকটা জিনিস, ডাবল স্ট্রিং এবং সিঙ্গেল কোট ডাবল কোটের মধ্যে এটা তো গেল একটা এক্সাম্পল, ঠিক আছে? এইজ অফ শাহিল, আমি যদি বলি $এইজ, এটাকে রান করাই, কি আসছে আউটপুট একটু খেয়াল করেছেন? ভেরিয়েবলটাই কিন্তু আসছে, রাইট? আমি এটাকে এরকম করছি, এইজেস, লাইক এটা বোঝা গেল যে আমাকে ব্যাকস্ল্যাশ ইউজ করতে হচ্ছে, মানে অনেক কিছু প্রবলেম আমি সলভ করার বা প্রবলেম আমি রেজ করার চেষ্টা করছি। এখানে যখন এরকম একটা কিছু আছে আপনাকে কোশ্চেন দিয়ে বসে গেল যে, এবং এখানে এভাবে লিখলো
a is equal 90, ধরেন আপনাকে বললো যে এর আউটপুট কি, খালি চোখে আপনার কাগজে লেখা একটা এক্সাম্পল, আপনি মনে করলেন যে এটা কোনো ব্যাপার হলো, আপনি এজ অফ সাহিল 90 অ্যান্সারটা আপনি টিক করে দিলেন, এটাই কি স্বাভাবিক না? এবং যারা এই কোর্স করে না বা জেন্ডার কোর্স করছে না অথবা জেন্ডার এই বিষয়গুলো জানে না, বা মনে করেন যে পিএসপি তে নলেজ আছে, কাজ করে, বাট এই পার্থক্যগুলো জানে না, যদিও ডাবল কোট সিঙ্গেল কোটের পার্থক্য অলমোস্ট সবাই জানে, তারপরেও আমি বলছি যে এখানে কেউ কেউ মিস্টেক করে বসতে পারে, রাইট? কারণ সিঙ্গেল কোট থাকলে ভেরিয়েবল সেটা পায় না, এটা স্ট্রিং আকারে নিয়ে নেয়, তো যেটা এখানে আসছে। বাট এই ডাবল সিঙ্গেল কোটের জায়গায় যদি সেটা ডাবল কোট হয় তাহলে এটা সাইনও চলে আসে এবং সেক্ষেত্রে ভেরিয়েবলটাও কিন্তু এক্সিকিউট হয়। ঠিক আছে, বুঝতে পারছেন তো, তাই না? আচ্ছা, তাহলে এখানে যদি কখনো যদি প্রয়োজন পড়ে আপনাকে ডাবল কোট ইউজ করার বা সিঙ্গেল কোট ইউজ করার, সেটা কিন্তু সিঙ্গেল কোটের মধ্যে একটু খেয়াল করেন যে আপনি এখানে সিঙ্গেল কোট ইউজ করছেন, কোনো প্রবলেম আছে? নেই। তার মানে ডাবল কোটের মধ্যে আপনার যদি কখনো অ্যাপোস্ট্রফির প্রয়োজন পড়ে সেক্ষেত্রেও সেটা কোনো প্রবলেম না, ওকে? বাট সিঙ্গেল কোটের মধ্যে অ্যাপোস্ট্রফি আসলে সেটাকে ব্যাকস্ল্যাশ ইউজ করতে হবে, লাইক দ্যাট। ঠিক আছে, এই কথাগুলোই অ্যাকচুয়ালি পিএসপি ম্যানুয়ালে বলা হচ্ছে। আর ডাবল কোটের বেলায় স্ল্যাশিং যে ডাবল কোট সিনট্যাক্স এবং ডাবল কোটগুলো কিভাবে ইউজ হয় তার একটা ছোট্ট এক্সাম্পল এখানে বলা আছে। বাট ডাবল কোট এর মধ্যে এটা অ্যাকচুয়ালি বলা চলে যে ডাবল কোটটা অত্যন্ত ইন্টারেস্টিং। ডাবল কোটের মধ্যে অলমোস্ট সবই স্ট্রিংগুলোকে সহজে ইমপ্লিমেন্ট করা যায়। ওকে, সো ডাবল কোটের মধ্যে আপনি সিঙ্গেল কোট দিতে পারেন, সিঙ্গেল কোটের ইনফ্যাক্ট আপনি HTML এর এক্সাম্পলও সেখানে আপনি চাইলে এক্সিকিউট করে দিতে পারেন। বুঝতে পেরেছি? লাইক দ্যাট, যে আপনি সেটা কিভাবে করতে পারেন, যে আপনি কোনো একটা HTML এর ট্যাগ লিখবেন যেটা সিঙ্গেল কোট দিয়ে লেখা সম্ভব না, যে লাইক আমি এরকম লিখছি, জটিল থেকে জটিলতর হবে, টাইপ ইকুয়াল টেক্সট, খেয়াল করেছেন? সো আপনাকে এরকম করে করে যেতে হবে, নেম ইকুয়াল ফার্স্ট নেম, সো আপনাকে ঠিক এরকম করে যেতে হবে, তাই না? তো এই গেল হচ্ছে এক, যে আপনি সিঙ্গেল কোট দিয়ে আপনি একটা HTML এর ট্যাগ লিখলেন। সো আমি যখন সিঙ্গেল কোট ইউজ করে আমার HTML এর ট্যাগটা লিখছি, কাজ করছে, বাট এটা বেশ জটিল পরিস্থিতি ক্রিয়েট করছে, তাই কিনা? এখানে PHP ইমপ্লিমেন্ট করাটা অনেক কঠিন। সো আমি যদি এখানে ডাবল কোট ইউজ করি তখন কিন্তু আমার এই সিঙ্গেল কোটের এই ইস্যুগুলো অনেক রিজলভ হয়ে যাচ্ছে, তাই না? ওকে, রাইট। সো গেল হচ্ছে ডাবল কোট সিঙ্গেল কোট ইস্যু। আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা হচ্ছে যে এখানে যদি আপনি দেখেন হিয়ার ডক, আমি যে একদম উপর থেকে যেটা বলছিলাম, হ্যাঁ, single quote, double quote, here duck, now duck. So here duck is a third way to delimit a string in the here duck system. Is a tinta less than sign after this operator, and identifier is provided, then a new line. The string itself follows, and then the same identifier again to close the quotation.
আবার বলা হচ্ছে the closing identifier must be in the first column of the line, also the identifier must follow the same naming rules in level of PSP. এখানে আপনার যদি আমরা এই এক্সাম্পলটাকে একটু দেখি, একটু খেয়াল করেন, এই সিম্পল যে কোডটা আছে এটা তো ডিসেবল কোড, তাই না? এটা ক্লাস একটা ফো, দেন বার ইওটি নিয়ে কথা বলা আছে। হেয়ার ডগ, হ্যাঁ, হেয়ার ডগ। হেয়ার ডগ অ্যাকচুয়ালি কাইন্ড অফ সিনটেক্স, যে আপনি যেভাবে শুরু করবেন, ধরেন কিছু একটা দিয়ে শুরু করলেন সিনটেক্স, এবং ওইটা দিয়েই অটোমেটিক সেটাকে ক্লোজিং হিসেবে ধরে নেওয়া হবে। এই যে সিনটেক্সটা হচ্ছে তিনটা ব্ল্যাক লেস দ্যান সাইন, এটাকে বলা হয় এরকম যে দেখেন, আফটার দিস অপারেটর দ্য আইডেন্টিফায়ার ইজ প্রোভাইডেড দেন এ নিউ লাইন, সো নতুন লাইনেও সেটা কন্টিনিউ হবে and itself follows and then the same identifier again of closing of the quotations, মানে যে আইডেন্টিফায়ার যেভাবে শুরু হবে কোটেশনটা ঠিক ওভাবে গিয়েই শেষ হবে। এখানে কিছু রুলস আছে যে ম্যাক ওএস বা আদার্স ওএস এর ক্ষেত্রে এটা নর্মাল ইউজ হয়, বাট ইউনিক সিস্টেম এরও সার্টেন ইউজ আছে, বাট তেমনটা আমরা এটাকে প্রোগ্রামিং এর সময় খুব কম কেসেই ইউজ করে থাকি। যেমন লাইক, হ্যাঁ, যেমন লাইক আপনি এটা আপনি যে কোনো নাম দেখেন উপরে ইওডি ইওটি এগুলো বলা হচ্ছে না, মানে এটা হচ্ছে বেসিক্যালি একটা ট্যাগ হিসাবে, আমি ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ এটা আমার, এইটা হচ্ছে সিনটেক্স শুরু হলো আর এইটা দিয়ে আপনি শেষ করলেন। আমি যদি ধরেন একাধিক লাইন জুড়ে আমি স্ট্রিং লিখতে চাই, লাইক আমি একটু প্র্যাকটিক্যাল এক্সপ্লেনেশনে যাই। মনে করেন আমি ইওটি দিলাম, this is simple text, again text given, new line of, সবই কিন্তু স্ট্রিং হচ্ছে, খেয়াল করেছেন? এই যে এখান থেকে একটু খেয়াল করেন তো, ফাইনালি আমরা যখন ক্লোজিং এ যাচ্ছি, ক্লোজিংটা ঠিক এটা দিয়ে দেয়া হচ্ছে। সো আপনি যখন, আমি ইওটি দিয়ে শুরু করেছিলাম, ইওটি দিয়ে কি করলাম, আমি এটা যদি বিজন দিয়ে শুরু করি, এটা বিজন দিয়ে শেষ করব, রাইট? একটু চেক করেন, এই যে লাইনগুলো আসছে। সো আপনার নিউ লাইনে প্রচুর স্ট্রিং নিতে হবে আপনাকে, স্ট্রিংটা আপনি এই হেয়ারডগ সিস্টেমে নিতে পারেন, সেটা তো আপনি পারেনই। বুঝতে পেরেছেন? ওকে, কোনো এক জায়গায় আমি ঢুকাই দিই। নিজে 90 আসে, 90 আসার কারণ হচ্ছে যে ভেরিয়েবলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ভেরিয়েবল কালার দেখা গেলে তো হলোই।
নাও নাও এখন নিওডক বলে একটা বিষয় আছে, হ্যারিডকের পর নিওডক বলে একটা বিষয় আছে। এটা তো বুঝতে পেরেছেন না, এটা যে কোনো নাম দেয়া যায়, খেয়াল করেছেন? এটা যে কোনো নাম দেয়া যায়। নেওডক একটা সিস্টেম আছে, নেওডক আর সিঙ্গেল কোটেড স্ট্রিং, দ্যাট হ্যারিডক্স আর টু ডাবল কোটেড স্ট্রিং। হুম, ওইটা হ্যারিডক এবং নিওডকের মধ্যে যে পার্থক্যটা, নিওডক স্ট্রিং কোট কোটিং এক্সাম্পল, এটা হচ্ছে সিঙ্গেল কোটেড, অপরটা ছিল হ্যারিডকটা কি ডাবল কোটেড, আর নিওডকটা কি সিঙ্গেল কোটেড। হ্যাঁ, নিওডকটা হচ্ছে সিঙ্গেল কোটেড, দেখেন এটা কোটেশন দেওয়া আর কি, সিঙ্গেল কোটেড। নিওডকটা হচ্ছে সিঙ্গেল কোটেড, এই যে তারা কোট আকারে ইউজ করেছে। হেরিডক ডাবল কোটেড, কারণ আপনি একটু খেয়াল করেন যে হেরিডক সিস্টেমে আপনি এখানে এজ কে কিন্তু এজ হিসেবে পাচ্ছেন, বাট আমি যদি এটাকে নিওডক করে দেই, এবার হ্যাঁ এটা স্ট্রিং হয়ে গেল। বিষয়টা বুঝতে পারলেন হেরিডক আর নিউডকের মধ্যে পার্থক্য কি? রাইট। তো এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং স্ট্রিং এ এই জিনিসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনি মাল্টিপল লাইনস স্ট্রিং যখন করছেন, অথবা আপনার এইচটিএমএল এর ট্যাগ আপনাকে লিখতে হবে, নো ওয়েজ পিএসপির বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, তখন কিন্তু আপনি ইজিলি এখানে হেরিডক বা নিউডক সিস্টেম অ্যাপ্লাই করতে পারেন। রাইট। না, এটা পিএসপি 5.3 থেকেই আছে, এই যে এখানে সাপোর্ট অ্যাডেড 5.3। ঠিক আছে, এটা হচ্ছে আমরা স্ট্রিং এর থিওরি সম্পর্কে জানলাম, এখন এই কনসেপ্টের উপরে হাজারো এক্সাম্পল তৈরি করে রেখেছে, রাইট? এবং এই কনসেপ্ট দিয়ে আপনাকে কিন্তু সামনের দিকে আগাতে হবে। ক্লিয়ার? ওকে। দেখেন এবার এসপিএল টা, জেন্ডার, এটাকে আপনি কয়েক জায়গায় পাবেন এসপিএল কে। অ্যারের যে, হ্যাঁ, লাইব্রেরিটা, যে স্ট্যান্ডার্ড পিএসপি লাইব্রেরি, এসপিএল অফ ও অবজেক্ট ওরিয়েন্টেড এর যে, লাইক আমি ওপি এসপিএল, এখানে কিন্তু পিএসপির ফাংশন লিস্ট সে আমাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, যে OPSPL does not exist closing materials, বা SPL যদি আমি শুরুতে যাই, সে কিন্তু আমাকে বেশ কিছু কনসেপ্ট দিচ্ছে, যে SPL ফাংশন। সো এখানে একটু খেয়াল করেন, ডাটা স্ট্রাকচার সম্পর্কে আপনার ধারণা আছে? কেমন ধারণা আছে একটু বলেন তো। হুম।
আচ্ছা, মানে ডাটা স্ট্রাকচার হচ্ছে কোন ডাটা কিভাবে রাখলে, ডাটা স্ট্রাকচার কম্পিউটারে ডাটা স্টোরেজের একটা মেথোডোলজি, যেটা আপনাকে তৈরি করে নিতে হবে প্রয়োজন অনুযায়ী, তাই না? যে ডাটা স্টোরের তো অনেক মাধ্যম আছে, বাট আপনি সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করবেন বা রাখবেন সেটা নির্ভর করবে টোটালি আপনার উপরেই। আচ্ছা, তো ডাটা স্ট্রাকচারের উপরে একটা ছোট্ট কনসেপ্ট আপনাকে দেই। এই ইমেজটা দেখতে পাচ্ছেন? ওকে, সো এখানে যে ইমেজটা রয়েছে, মনে করেন এটা হচ্ছে আমার হোম, এটা স্টোর এ, স্টোর বি, এটা স্কুল, আর এটা হচ্ছে আমার ইন্টারসেকশন। একটু বুঝিয়ে নেই। এই যে এখানে দেখেন একটু তীর দেওয়া আছে, খেয়াল করেছেন? এখানে তীর দেওয়া আছে, এখানে তীর দেওয়া আছে, তিনটা দাগে তীর দেওয়া আছে। আর এই জায়গাটাতে, এই মাঝের জায়গাটাতে এবং স্টোর এর পর্যন্ত, হোম থেকে স্টোর পর্যন্ত কোনো তীর নাই, খেয়াল করেছেন? তীর যদি না থাকে সেটা হচ্ছে বোথ ওয়ে, দুই দিকেই যাওয়া যায়, আর তীর দেওয়া থাকলে একদিকে যাওয়া যায়। মানে তীর মিন্স ওয়ান ওয়ে, আর তীর ছাড়া হচ্ছে বোথ ওয়ে। ওকে, টার্গেট হচ্ছে যে বাড়ি থেকে স্কুল পর্যন্ত শর্টেস্ট পাথ বের করা। এটা হচ্ছে আমার প্রবলেম, মানে আমি যে হিসাবে আমি আমার প্রবলেমটাকে ডিফাইন করতে চাচ্ছি যে আমাকে এটা ডিফাইন করতে হবে যে আমরা কিভাবে যাব। ওকে, এখানে দেখেন প্রথমে আমাকে যদি শর্টেস্ট পাথ বের করতে হয়, আমাকে ফাইন্ড প্লেস ইউ ক্যান গো ফ্রম হোম, আমাকে প্রথমে ডিসিশন নিতে হবে শর্টেস্ট পাথটা আমি বের করব, কোথা থেকে কোথায় যাব, সেক্ষেত্রে আমার শর্টেস্ট পাথটা বের হবে, রাইট? তো আমাকে প্রথমে বাড়ি থেকে কোথায় যাব তার ডিসিশন নিতে হবে, তারপর ওই জায়গায় যাওয়ার জন্য সকল পাথ আমাকে বের করতে হবে, যে কোন কোন দিক দিয়ে আমি যেতে পারি, তাই কিনা? হ্যাঁ, তারপর আমাকে বলতে হবে কিপ ট্র্যাক অফ দ্য ডিস্টেন্স ইউ হ্যাভ ট্রাভেল অ্যাজ ইউ গো, মানে আমি যখন যেদিক দিয়ে যাব প্রতিটারই আমাকে ডিস্টেন্স বের করতে হবে।
এবং এটা রিপিট করতে হবে প্রতিবার যতক্ষণ পর্যন্ত না আমি স্কুলে পৌঁছাচ্ছি। এবং আপনাকে কম্পেয়ার করতে হবে আগের ডিস্টেন্সের সাথে যে এটা বেশি হলো না কম হলো, তারপরে আমার রাইট এবং শর্টেস্ট পাথটা বের করতে হবে। এখানে একটু খেয়াল করেন যে এখানে আমি তিনটা ওয়েতে এই স্কুলে যেতে পারি। হোম থেকে আমি স্টোর এতে যাব, স্টোর এ থেকে স্টোর বি তে যাব, দেন স্টোর বি থেকে স্কুলে যাব। আবার আমি হোম থেকে সরাসরি স্টোর বি তে যেতে পারি, সেখান থেকে স্কুলে চলে যেতে পারি। আবার হোম থেকে আমি ইন্টারসেকশনে যেতে পারি, ইন্টারসেকশন থেকে কোথায় যেতে পারি, স্কুলে চলে যেতে পারি। ওকে, তো আমার যাওয়ার জন্য যে রাস্তাটা ছোট, আসার জন্য সেটা নাও হতে পারে, তাই কি না? খালি চোখে এই রাস্তাটা বোথ ওয়ে, বাট এটা কিন্তু ওয়ান ওয়ে, খেয়াল করেছেন? তো আমি যাওয়ার সময় এই ওয়ান ওয়ে হয়ে স্টোরে যেতে পারি, সেখান থেকে স্কুলে খুব দ্রুত পৌঁছতে পারি। বাট আসার সময় কিন্তু আমি এই রাস্তায় ঢুকলে আমি আটকে যাব, রাইট? আমি কোনো দিকেই মুভ করতে পারবো না, আবার আমাকে স্কুলে আসতে হবে, আবার এদিক দিয়ে যেতে হবে, তাই কি না? রাইট। সো আসলাম যে রাস্তা দিয়ে, যাওয়ার সময় সেটাই যে আমার শর্ট হবে সেটাও কিন্তু না, কারণ রাস্তার ডিরেকশনে সমস্যা আছে। রাইট। সো এই জায়গার জিনিসটা তো, প্রবলেমটা তো বুঝতে পেরেছেন। বাট আমি শর্টেস্ট পাথ বের করার জন্য আমার যে অ্যালগরিদমিক ইস্যু সেটা আমি কিন্তু ফাইন্ড আউট করলাম, তাই কি না? হ্যাঁ, এটা তো বুঝতে পেরেছেন যে আমাকে কি 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 ফাইন্ড করতে হবে, আমাকে ডিসিশন নিতে হবে, দেন কতগুলো পাথ আছে সেটা খুঁজে বের করতে হবে, এবং আমাকে ডিস্টেন্স ট্রাভেল করে করে একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করতে হবে, দেন আমাকে শর্টেস্ট পাথ বের করতে হবে। ওকে, এবার একটু খেয়াল করেন যে এখানে শর্টেস্ট পাথ গুলো কিভাবে রাখা হচ্ছে। যে আমার হোমের লঙ্গিটিউড ল্যাটিটিউড আমি রেখে দিচ্ছি, যে আমার হোম এর লঙ্গিটিউড ল্যাটিটিউড, আমার স্টোর এর লঙ্গিটিউড ল্যাটিটিউড, স্টোর বি লঙ্গিটিউড ল্যাটিটিউড, রাইট? লঙ্গিটিউড ল্যাটিটিউড বুঝতে পারছেন? রাইট, রাইট, এবং সবগুলো আমার এখানে রাখা আছে। এবং এইটাকে একটু খেয়াল করেন যে আমরা লিস্টিং করে রাখছি যে কিভাবে কিভাবে আমরা যেতে পারি। আমরা হোম থেকে স্টোরেতে যেতে পারি, স্টোরে থেকে আবার হোমে যেতে পারি। একটু খেয়াল করেন, হোম থেকে স্টোরে, স্টোরে থেকে হোম, ঠিক আছে? আমি হোম থেকে ইন্টারসেকশনে যেতে পারি, ইন্টারসেকশন থেকে হোমে আসতে পারি। রাইট, আমি হোম থেকে ইন্টারসেকশনে যাচ্ছি, আবার স্টোর এ থেকে স্টোর বি তে যাচ্ছি, স্টোর বি থেকে স্টোর বি থেকে আমি স্কুলে যাচ্ছি, স্কুল থেকে স্টোর বি তে যাচ্ছি। একটু খেয়াল করেন, হ্যাঁ? আবার স্কুল থেকে আমি ইন্টারসেকশনে যাচ্ছি, ইন্টারসেকশন থেকে আমি আবার স্কুলে যাচ্ছি, আবার ইন্টারসেকশন থেকে আমি হোমে যেতে পারি। এখানে এটা লেখা নেই। তো এটা হচ্ছে সকল ডিরেকশন আমার এখানে দেওয়া আছে নোড বাই নোড। বাট এটাকে যদি আমি আরেকটু কাস্টমাইজ করে লিখি, একটু খেয়াল করেন যে আমি হোম থেকে কোথায় কোথায় যেতে পারি। আমি হোম থেকে স্টোর এতে যেতে পারি, স্টোর বিতে যেতে পারি, ইন্টারসেকশনে যেতে পারি। স্টোর এ থেকে আমি হোমে যেতে পারি, স্টোর এ থেকে বিতে যেতে পারি। এটা মোর অর্গানাইজড, রাইট? স্টোর বি থেকে আমি শুধুমাত্র যেতে পারি স্কুলে, খেয়াল করেন। আমি স্কুল থেকে স্টোর বিতে যেতে পারি, স্কুল থেকে ইন্টারসেকশনে যেতে পারি, আর ইন্টারসেকশন থেকে আমি হোমে যেতে পারি, এবং ইন্টারসেকশন থেকে আমি স্কুলে যেতে পারি। সো এটা হচ্ছে টেবুলার কনসেপ্ট, এটাকে টেবুলার কনসেপ্ট বলে, আর এটাকে লিঙ্ক লিস্ট কনসেপ্ট বলে, রাইট? সো আপনি কিভাবে রাখবেন সেটা নির্ভর করছে আপনি কিভাবে কাজ করতে চাচ্ছেন তার উপরে। ডাটা স্ট্রাকচার ঠিক এটাই, যে আপনি আপনার কাজের সুবিধার্থে ডাটাগুলোকে আপনি সেভাবেই গুছিয়ে রাখবেন যা আপনার টাস্কের উপরে নির্ভরশীল। হ্যাঁ, এটা আপনার টাস্কের উপরে নির্ভরশীল। এটা কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আপনাকে এভাবে রাখতেই হবে। আপনি প্রয়োজন অনুযায়ী ডাটাগুলো স্টোর করবেন আপনার সুবিধা মোতাবেক। ভালো করে তোলা সম্ভব।
এখন আরেকটা স্পেসিফিক এক্সাম্পলে যায়। মনে করেন যে আমার ডাটা স্ট্রাকচারে ডাটা স্টোরেজের জন্য দুইটা স্টোরেজ সিস্টেম আছে, একটা হচ্ছে অ্যারে আর একটা হচ্ছে কি লিঙ্ক লিস্ট। ঠিক আছে, সো অ্যারে এবং লিঙ্ক লিস্টের কিছু সুবিধা এবং অসুবিধাও আছে, তাই কিনা? দুই ক্ষেত্রে আমি সুবিধাও পাবো আবার আমি অসুবিধাও পাবো। তারপর দেখেন, আমি অ্যারের সুবিধা অসুবিধা এবং লিঙ্ক লিস্টের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলছি। মনে করেন যে আমার আমার একটা অ্যারে আছে যেখানে 100টা ইন্ডেক্স আছে, ঠিক আছে, এবং আমাকে লেন্থ হিসেবে মাপতে হবে। এটা লেন্থের কনসেপ্ট, লেন্থ হিসেবে মেপে আমাকে সামনে আগাতে হবে। ইন দ্যাট কেস আমার প্রতিটা বক্সের সাইজ মনে করেন 10 মিলিমিটার বাই 10 মিলিমিটার, রাইট? তো আমার 100টাতে 100 জন গেস্টের নাম লেখা আছে। মনে হলো যে আমার 98 নাম্বার ইন্ডেক্সটার এই আমার গেস্টের নামের বানানটা ভুল, তো এটাকে আমাকে আপডেট করতে হবে না? তো আমাকে ওই ডিস্টেন্সটা মাপতে হবে। এটা আমার জন্য অনেক ইজি, কারণ প্রতিটা ইন্ডেক্স সেম মাপের। তো আমি খুব সহজে ক্যালকুলেট করে আমি ইন্ডেক্সের ভ্যালুটা আপডেট করতে পারবো, তাই কিনা? বাট ওই ডিস্টেন্সের ওই জায়গাটাতে ধরেন আমি বেসিক্যালি একটা লাইন দাঁড় করেছি, তার উপরে কাজ করছি। এখন এখানে একটু আসেন, লিঙ্ক লিস্টে কিন্তু এই যে ডিস্টেন্সটা, লিঙ্কিং ডিস্টেন্সটা ভেরিয়েন্ট, ওকে, এক এক রকম। আমি যদি সিমিলার কাজটা আমি লিঙ্ক লিস্টের মাধ্যমে করি, আমার যদি মনে করেন 90, 92 বা 95 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু আমাকে পিক করতে হয়, সেটা আমার জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাবে। একরকম না, এটা গেল 2। আবার যদি একটু উল্টা কেস বলি, যে আমার 100 জন গেস্ট আসার কথা ছিল, হঠাৎ করে 105 জন আসে, 5 জনকে আমি কোথায় রাখবো? ঝামেলা হয়ে যাবে, রাইট? অথবা আমি জানি না আমার ইন্ডেক্সের সংখ্যা কত, 100 জন আসতে পারে, 1000 জন আসতে পারে, তখন আমার জন্য সিচুয়েশনটা অনেক কঠিন হয়ে দাঁড়াবে, রাইট? এই জায়গাগুলো হ্যান্ডেল করার জন্য লিঙ্ক লিস্ট বেস্ট, রাইট? বাট অ্যারে কিন্তু বেস্ট না। সো যেটা বলছিলাম যে সিচুয়েশন অনুযায়ী ডাটাগুলো হ্যান্ডেল করার জন্য অনেক কিছুরই প্রয়োজন পড়ে। সো ডাটা স্ট্রাকচারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বাট এটা ডিসিশন নিতে হয় কখন? যখন আমরা ডাটা স্টোর করব, কোন পদ্ধতিতে স্টোর করলে আমার জন্য সুবিধা হবে, সেটা আমাকে তখনই ভালো করে বুদ্ধি করে ইমপ্লিমেন্ট করে নিতে হবে, ঠিক আছে? ওকে, সো এই গেল ডাটা স্ট্রাকচারের বেসিক কনসেপ্ট। তো এখানে হ্যাঁ, এখানে এখানে ডাটা স্ট্রাকচার এর কনসেপ্টটা কাজে লাগবে যখন আপনি অ্যারে নিয়ে পড়াশোনা করবেন, মাইস্কুয়েল নিয়ে পড়াশোনা করবেন, তখন কিন্তু লিঙ্ক লিস্ট নিয়ে পড়াশোনা করবেন, তখন কিন্তু ওই কি বলে এই ডাটা স্ট্রাকচারের কাজটা কাজে লাগবে। এসপিএল স্ট্যান্ডার্ড যে পিএসপি লাইব্রেরি গুলো রয়েছে, সেগুলো বেসিক্যালি একটু আমাদের দেখাটা জরুরি, যে স্ট্যান্ডার্ড লাইব্রেরি গুলো পিএসপিতে এক্সিস্ট করে। ইটারেটর, হ্যাঁ, এটা ইটারেটর। হ্যাঁ, ইটারেটর, এটার কাইন্ড অফ থিংস, যে মানে লুপ কি, এটা কাইন্ড অফ ইটারেট করে। ইটারেট মানে কি, বারবার সেটাকে এক্সিকিউট করতে থাকা, হ্যাঁ। সো কাইন্ড অফ এই লাইব্রেরিগুলো যে
অ্যাপেন্ড ইটারেটর ক্লাস, অ্যারে ইটারেটর ক্লাস, এগুলো সব পিএসপির স্ট্যান্ডার্ড লাইব্রেরি, রাইট? যে লাইব্রেরিগুলো বিল্ট ইন, যেগুলোকে আমরা বলে থাকি, এগুলো হচ্ছে বিল্ট ইন লাইব্রেরি। সো এটাতে আমি পরে আসব। অবজেক্ট ওরিয়েন্টেড এর এসপিএলটা আমি আলোচনা করব, অ্যারের এসপিএল এ আলোচনা করব। ওই সময়টাতে আমি একটু ডিসকাস করব এই বিষয়টা আপনাদের সাথে, আদারওয়াইজ একটু খাপছাড়া অবস্থায় চলে যাবে। এই যে অ্যারে এসপিএল আছে এটা এক, আবার অবজেক্ট ওরিয়েন্টেড এর এসপিএল আছে এটা আর এক। হ্যাঁ, দুটা দুই জিনিস। বাট আমরা যদি ট্রেডস কনসেপ্টে যাই, এটা কিন্তু ওই আমরা আগের যে কনসেপ্টগুলো পেয়েছি সেগুলোর সাথে সঙ্গতিপূর্ণ। ট্রেডস কিছু ফাংশন আছে, হ্যাঁ, পিএসপি ফাংশন লিস্ট ট্রেডসের উপরে। ট্রেডসের উপরে একটু খেয়াল করেন যে ট্রেডসের উপরে পিএসপি ম্যানুয়াল ট্রেডস নিয়ে কিন্তু কোনো কিছু বলে নাই এখানে। এই ট্রেডসটা মূলত কনসেপ্ট অফ ওপি ট্রেডস। এখানে ট্রেড এক্সিস্ট এর পিএসপি ফাংশন আছে, ম্যানুয়াল কিন্তু এটা সম্পর্কে বিশেষ কিছু বলছে না। সো অবজেক্ট ওরিয়েন্টেড আমি যদি ওপি তে যাই, একটু খেয়াল করেন যে ওপি তে যখন আপনি যাবেন, এখানেও কিন্তু সে আমাকে ফাংশন লিস্টই দিচ্ছে। আমি ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশনে গিয়ে ট্রেডসটা দিই। ওপি ট্রেডস আপনার ম্যানুয়ালে এটা সম্পর্কে কিন্তু নেই। বাট আমি যদি লাইক পিএসপি ট্রেডসে যাই, প্রচুর এক্সাম্পল কিন্তু আপনারা ট্রেড সম্পর্কে পাবেন। এই যে ওপি, আপনি পিএসপির ওপি ট্রেডস, এটার উপরে বেশ কিছু কোশ্চিন চলে আসতে পারে। হ্যাঁ, যে হোয়াট ইজ পিএসপি ট্রেডস, পিএসপি ট্রেডস সম্পর্কে, ট্রেডস এবং ইন্টারফেস, এটার মধ্যে পার্থক্য খুব কম। ইন্টারফেস সম্পর্কে আমি আলোচনা করেছি না আপনাদের, ইন্টারফেস সম্পর্কে আলোচনা করেছি। সো সেই ক্ষেত্রে পিএসপির, হ্যাঁ, ইন্টারফেস এবং ট্রেডস এর মধ্যে পার্থক্য তেমনটা নেই বললেই চলে। যেমন এখানে একটা ক্লাস একটু খেয়াল করেন, সিজেডসি বলা হচ্ছে, তাই না? রাইট, ইমপ্লিমেন্টস করতে হয়। সো এখানে কিছু ফাংশন লেখা আছে ট্রেডস এর মধ্যে। আবার আরেকটা ক্লাস আছে, এটা এক্সটেন্ড করছে কাকে একটু খেয়াল করেন, রিফ্লেকশন মেথডকে। আচ্ছা, আরেকটা ফাংশন আছে হচ্ছে যে রিফ্লেকশন ফাংশনকে, সিজেড রিফ্লেকশন ফাংশন কাকে এক্সটেন্ড করছে, রিফ্লেকশন ফাংশনকে। আবার একটু এখানে দেখেন, এখানে ইউজ করছে সিজেড রিফ্লেকশন রিটার্ন ইনফোকে, দ্যাট মিন্স এটাকে, এই যে ট্রেড এখানে কাজ করবে, রাইট? ইউজ করছে, ইউজ মিন্স আপনি যখন ইয়ে শুরু করেছেন, যে কি পড়া শুরু করেছেন, আপনি পড়া শুরু করেছেন ল্যারাভেলের ক্লাসগুলোর উপরে আপনি হয়তো দেখেন যে অলওয়েজ, হ্যাঁ, ক্লাসগুলোকে ইউজ করা হচ্ছে, তাই কিনা? অলওয়েজ ক্লাসগুলোকে ইউজ করা হচ্ছে। সো এখানে ওই যখন কোনো ক্লাসকে আপনি ট্রেড ক্লাস হিসেবে কল করেন, তখন ওই ক্লাসগুলোর মেথডগুলোকে আপনি যখন ইউজ করবেন, তখন আপনি ইউজ করবেন স্ট্যাটিক ওয়েতে। স্ট্যাটিক ওয়েতে মিন্স আমি যখনই ইউজ করব, এখানে দেখেন একটা
কনসেপ্ট আমি আপনাদের দেই। বেস হচ্ছে কি একটা ক্লাস, আর সে ওয়ার্ল্ড, হ্যাঁ সে ওয়ার্ল্ডটা হচ্ছে একটু ভালো করে বুঝবেন। বেস একটা ক্লাস যার পাবলিক ফাংশন আছে সে হ্যালো, ওকে, যার ভেতরে ইকো করা আছে কি হ্যালো, ওকে নাইস। এখন আমার একটা ট্রেড ক্লাস আছে যার যে ফাংশনটা ক্লাসটার নাম হচ্ছে সে ওয়ার্ল্ড, ওকে, এর ভেতরে একটা একবার পাবলিক ফাংশন আছে তার নাম হচ্ছে সেই হ্যালো। একটু খেয়াল করেন, সে হ্যালো হচ্ছে বেস ক্লাসের ফাংশনের নামও সে হ্যালো, আমার ট্রেড ক্লাসের ফাংশনের নামও কি সে হ্যালো, ওকে। এখন এখন এখান থেকে বলা হচ্ছে প্যারেন্ট। প্যারেন্ট হচ্ছে মানে স্কোপের মাধ্যমে আপনি অবজেক্টের মাধ্যমে প্যারেন্ট অবজেক্টের মাধ্যমে সে হ্যালো ফাংশন কল করেছেন, প্যারেন্টের কিন্তু রাইট, হ্যাঁ প্যারেন্টের আপনি সে হ্যালো ফাংশনকে কল করেছেন, আর নিচে লেখা আছে কি ওয়ার্ল্ড। এটা জাস্ট একটা স্ট্রিং, নাথিং এলস। হুম হুম হ্যাঁ, এটা একটা ট্রেড ক্লাস, এটা একটা ট্রেড ক্লাস। এখন এখন বিষয়টা বোঝেন। আরেকটা ক্লাস হচ্ছে মাই হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে নতুন একটা ক্লাস যা এক্সটেন্ড করছে কাকে, বেস ক্লাসকে। এখন আমার এই এই মাই হ্যালো ওয়ার্ল্ড যেটা, সেটা ইউজ করছে কাকে, তার মানে ট্রেড ক্লাসকে। ট্রেড হলেই সেটা কিন্তু আপনি ইউজ করতে হবে। ট্রেড ক্লাসগুলোকে ইউজ করা যায়, ট্রেড ক্লাসগুলোকে কখনো এক্সটেন্ড করা যায় না বা ইমপ্লিমেন্টস করা যায় না। ট্রেড ক্লাসকে আপনাকে কি করতে হবে, ইউজ করতে হবে। আপনি যে কোনো ক্লাসের ভেতরে ট্রেড ক্লাসকে ইউজ করতে পারেন, ওকে। এখন আসি, এখন এটা ইউজ করার অর্থ কি, এই ক্লাসের সবকিছু এই ক্লাসের মধ্যে বসে যাওয়া। ইউজ মানে কি সেটা তুমি এখানে নিয়ে আসো, রাইট। ট্রেড ক্লাসের সবকিছু কোথায় চলে আসবে, মাই হ্যালো ওয়ার্ল্ড এর মধ্যে চলে আসবে না, ওকে। এবং সে ওয়ার্ল্ড এর মধ্যে ফাংশনের নাম কি সে হ্যালো, রাইট। সো আপনি সেক্ষেত্রে এর আউটপুটটা আমাকে বলতে পারেন, আউটপুটটা কি হবে, রাইট। হুম রাইট। হুম 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 দেখেন, হ্যাঁ রাইট না, আপনি এটার মানে হচ্ছে এই লাইনটার অর্থ হচ্ছে এই কোডটুকু এখানে বসে যাবে, ঠিক আছে। ইউজ মানে কি সবকিছু এখানে চলে আসবে, হ্যাঁ চলে আসলো। যখন দেখেন আমার মাই হ্যালো ওয়ার্ল্ড ক্লাসে যখন অবজেক্ট বানালাম ও, এবং ও দিয়ে যখন সে হ্যালোকে কল করছি, সে হ্যালো হচ্ছে এখানকার ফাংশন, এটা পাবে কি করে, কারণ এটা তো কপি হয়ে সেখানে বসে যাবে, ইউজ করার জন্য তো বসে গেল, রাইট। এখন আমি যখন সে হ্যালো ফাংশনটা কল করেছি, এর মধ্যে প্যারেন্টের সে হ্যালোকে বলা আছে। প্যারেন্ট কি একটু খেয়াল করেন, এর প্যারেন্ট বলে কোনো কিছু নেই তো, বাট এর ভেতরে যে প্যারেন্ট সে হ্যালো কল করা হয়েছে, বেসিক্যালি এই ফাংশনটা এখন কপি অফ হিয়ার, তার মানে এর প্যারেন্ট কে বেস, মাই হ্যালো ওয়ার্ল্ড এর প্যারেন্ট হচ্ছে বেস, এর বেসের ভেতরে হ্যালো ওয়ার্ল্ড আছে, মানে সে হ্যালো আছে, সে হ্যালোর ভিতরে ইকো দেওয়া আছে কি ওয়েল হ্যালো, তার মানে আমার আউটপুট আসবে কি হ্যালো ওয়ার্ল্ড, বুঝতে পেরেছেন, রাইট। আমার ট্রেটের এগেনস্টে অনেকগুলো ফাংশন
থাকতে পারে। সো ট্রেটের মধ্যে একটা ফাংশন দিয়ে বোঝানো হয়েছে, ট্রেট ফাংশন কল কর, ক্লাস কল করার অর্থ হচ্ছে যে এই ক্লাসটাকে আপনি যে কোনো ক্লাসের ভেতরে ইউজ করতে পারেন, তার মানে পুরোপুরি সে ওখানে গিয়ে বসে যাবে। রাইট। হুম হুম রাইট। সো এটা নিয়ে কোশ্চেন নরমালি এসে থাকে। হ্যাঁ, সো ট্রেড সম্পর্কেও একটা ছোট্ট ধারণা হলো। আমি এসপিএল সম্পর্কে আলোচনায় যাব ওপিতে, আমি নেম স্পেসে যাব না, কারণ ও মানে জেন্ডার সিলেবাসে কিন্তু সেটা নেই কারেন্টলি, ওটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। তো আমি আজকে এই পর্যন্তই রাখছি। ভিডিওটা কিভাবে দিব, ভিডিওটা আমি আমার গুগল ড্রাইভে দিয়ে দিচ্ছি, আমার ড্রপ বক্সে জায়গা নেই, আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা আমাকে দেন। সো আমি আজকে ক্লাসটা এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।